সাহেব, মানসিক হাসপাতালে 16 বছর ধরে যে অভাগিনী পড়ে আছে সে আমার মা, আমার মা। তরফদার সাহেব পাঠিয়েছেন বুঝি? জি জি হ্যাঁ, তিনি আমাকে পাঠিয়েছেন। জিজ্ঞেস করতে বলেছেন এখানে আপনার কোনো কষ্ট হচ্ছে না তো? ওরা ঠিক মতো আপনার যত্ন নিচ্ছে তো? হ্যাঁ নিচ্ছে, এখানকার সবাই খুব ভালো মানুষ। চলো ভাইয়া, চলো এসো। মা, মা গো। আমি চাইলে রশিদকে বেকসুর খালাস করে দিতে পারি, 2-4 বছরের জেল দিতে পারি, আবার ফাঁসিও দিতে পারি। এজন্যই তোমাকে 15 লাখ টাকা দিচ্ছি, রশিদকে মরতে হবে। বান্তিকে ঘুম পাড়াওনি কেন? বাচ্চা সর্দি লাগছে, ঘুমাইতেছে না। ঠান্ডা লেগেছে? এই নাও, এখান থেকে 2 চামচ খাইয়ে দিও, সব ঠিক হয়ে যাবে। তুমি এত রাতে? আমি আপনার কাছে ভিক্ষা চেয়ে এসেছি। ভিক্ষা? আমি একজন অসহায় মা। আমি আপনাকে প্রাণ খুলে দোয়া করবো উকিল সাহেব। আপনি পারেন, আপনি আমাদের জন্য অনেক কিছু করতে পারেন, আপনি আমাদের রক্ষা করতে পারেন। তুমি কি চাও যে এই মামলায় আমি হেরে যাই? না না, আমি তো চাই না। আপনি তো এই মামলা জিততেই চান। ঠিক আছে, আপনি জিতবেন। ওকে যাবজ্জীবন কারাদণ্ড দিন, জীবন ভর বন্দি থাকবে। তবু আমার বাচ্চার এতিম তো হবে না, আমি তো বিধবা হব না। তোমার কষ্ট আমার না বোঝার কিছু নেই। তুমি বুঝতে পারছো না আমি কি বোঝাতে চাচ্ছি? শয়তান, আমি এসেছিলাম দয়া ভিক্ষা চাইতে, ইজ্জত বিক্রি করতে না। তুই এক অসহায় মায়ের পবিত্রতায় নোংরা দাগ লাগাতে চেয়েছিস। একজন সতী নারীর পতির জন্য ঝরে পড়া চোখের পবিত্র অশ্রুকে তুই লালসার চোখে দেখেছিস। আল্লাহ সব দেখেছেন, এ পাপ তিনি সইবেন না। একদিন তোর সমস্ত পাপ বিভীষিকার পাহাড় হয়ে তোর সামনে দাঁড়াবে। পরিত্রাণ পাবার জন্য দুয়ারে দুয়ারে করুণা ভিক্ষা করবি তুই। মির্জা সাহেব, শুনলাম রশিদ মিয়ার স্ত্রী আপনার কাছে আরজি নিয়ে গেছে। আরজি নিয়ে এলেই মর্জি পাওয়া যায় না সাফায়েত আলী মির্জা। রশিদ মিয়াকে তো আমি ফাঁসিতে ঝুলিয়ে ছাড়বো। আমার নাম অ্যাডভোকেট নাসির মির্জা। অর্ডার, অর্ডার। সমস্ত সাক্ষ্য প্রমাণ ও তথ্যাদি থেকে একথা স্পষ্ট প্রমাণ হয়েছে যে নিহত শিল্পপতি শরাফত আলীর খুন রশিদ উদ্দিনের হাতেই হয়েছে। সুতরাং আদালত আসামি রশিদ উদ্দিনকে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দিচ্ছে। কাল ভোর 5টায় রশিদ উদ্দিনের ফাঁসি হয়ে যাবে। জানি। এও তো জানেন স্যার, আমার সাক্ষীতেই ফাঁসি হচ্ছে। এজন্য তুমি 50,000 টাকা নিয়েছো। খুব কম, আমার আরো লাখখানেক টাকার প্রয়োজন। আরো 1 লাখ? ভুলে যাও না কাদের, তুমি আমাদের বাসার চাকর ছিলাম, মিথ্যে সাক্ষী দিয়েছি। আপনার মতো নিজের ভাইকে খুন করিনি। ঠিক আছে, কাল সকালে টাকা পাবে। না দিয়ে কিন্তু পার পাবেন না। সাক্ষী কিন্তু ফাঁসি হচ্ছে না। আহা, বললাম তো সকালে এসো। যাও, চলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হারামজাদা, কাল সকাল তুই আর দেখবি না। ভাবি না,
আমার পাপের শাস্তি, মিথ্যে সাক্ষী দিয়েছি। আপনার স্বামী খুন করেনি। আমি জানতাম ও খুন করেনি। শরাফত আলীকে খুন করেছে। বলো বলো। খুন করেছে। ওর কথা আপনারা শুনেছেন? আমরা শুনেছি আপনার স্বামী খুন করেনি। আমরা সাক্ষী দেব। আমার স্বামী বেঁচে যাবে, আমার স্বামী বেঁচে যাবে। হায় আল্লাহ, ভোর 5টায়। একটু জোরে চালান ভাই। আপা, গাড়ি খারাপ হয়ে গেছে, সারতে সময় লাগবে। জেলখানা 2-3 মাইল হবে, আপনি একটু কষ্ট করে হেঁটে যান। শোক সইতে না পেরে তোমার মাও আল্লাহর কাছে চলে গেছেন। আমি তোমাকে মিথ্যে সান্ত্বনা দেব না। এই বয়স তোমার হেসে খেলে বেড়ানোর বয়স। সে বয়সে তোমার কাঁধে চেপে বসলো কঠিন জীবনের বোঝা। মনে রেখো, জীবন এক সংগ্রামের নাম। যুদ্ধ করে বেঁচে থাকার নামই জীবন। এই যুদ্ধে তোমাকে জিততে হবে, জিততেই হবে তোমাকে। জীবন যুদ্ধতে আমি মানব না তোহার। এ জীবন যুদ্ধতে আমি মানব না তোহার। এ ওয়াদায় আমার, এ ওয়াদায় আমার, এ ওয়াদায় আমার, এ ওয়াদায় আমার। আজ রশিদের বাড়ির জিনিসপত্র নিলাম হয়ে গেল, কাল বাড়িটিও যাবে। কোথায় গিয়ে দাঁড়াবে দুটো অবুঝ শিশু? এ সবই আপনার জন্য মির্জা সাহেব। একটা পরিবারকে তছনছ করে দিলেন আপনি, অথচ রশিদ নির্দোষ ছিল। এ কথা এখন তো পরিষ্কার হয়েই গেছে। আমার কাছে তো আগে পরিষ্কার ছিল যে রশিদ নির্দোষ। আপনি জানতেন রশিদ নির্দোষ? হ্যাঁ, জানতাম, কিন্তু ওকালতি দাবা খেলার মতোই এক চালবাজির পেশা। জেতার জন্য চাল তো চালতেই হয়। আপনি একজন আইনজীবী হয়ে আইনে ছুরি দিয়ে ইনসাফকে জবাই করলেন। মুরগি হালাল করার জন্য ছুরির দরকার হয় মিস্টার কলিম, হোক তা লোহার অথবা স্বর্ণের। আপনাকে একটা উপদেশ দেই, ফ্রি অফ কস্ট, একদম বিনা পয়সায়। বাচ্চা দুটোকে কোনো এতিমখানায় দিয়ে দিন। চলো ড্রাইভার। দেখো, আমার বাবা যদি এই বাড়িটা না দিত, আমার তো রাস্তায় জায়গা হতো না। আহা, কি হলোটা বলতো? বাড়িতে জঞ্জালটা নিয়ে নিচ্ছ কেন? ছেলে মেয়ে দুটো এতিম, কোথায় যাবে ওরা? এতিম তো এতিমখানায় পাঠিয়ে দাও, আমার বাড়িকে এতিমখানা বানাচ্ছ কেন? এরা কোথায় চলে গেছে। কোথায় গেল? রহিম, আমার আজকের এই পজিশনে আসবার পিছনে মির্জা সাহেবের বিরাট দান আছে। এই জন্যই আমি তার রীতি রেওয়াজ, তরিকা, পদ্ধতি সবকিছু আয়ত্তে আনতে চাই। তাছাড়া সময়ের আদালতে দীর্ঘদিন একটি মামলা চলছে, যে মামলাটি আন্ডার এনি সার্কামস্টেন্সেস মির্জা সাহেবের সাথে লড়ে আমাকে জিততে হবে।
and that is a must. দুঃখের দিন মনে করিয়ে দেবার জন্য এটা আমি প্রেজেন্ট করিনি। আই এম সরি ভাইয়া। পাগলে, মনে তো করে দিতে হয় সেই জিনিস যা মানুষ ভুলে যায়। এই সুর ধ্বনিত এমন এক বেদনার ঝঙ্কার, ইচ্ছে করলে যা আমরা দুই ভাই বোন ভুলতে পারবো না। ভাইয়া। ডক্টর রহমান, আপনার স্ত্রীর কেস আমি পারফেক্টলি বুঝতে পেরেছি। সরি, এই কেস আমি হাতে নিতে পারবো না। এইভাবে বলবেন না মির্জা সাহেব, প্লিজ। আপনি শহরের সবচেয়ে বড় উকিল। দ্যাটস রাইট, কিন্তু বড় হওয়ারও তো কিছু সমস্যা আছে। এই মুহূর্তে এত বড় বড় মামলা আমার হাতে রয়েছে, নতুন করে কোনো মামলা হাতে নেওয়ার মতো অবস্থা আমার নেই। মির্জা সাহেব, ফিস আপনি যা চান আমি তাই দেব, ডাবল ট্রিপল যা চান। দয়া করে আপনি আমার এই কেসটা নিন। আমার স্ত্রী নির্দোষ। আই টোল্ড ইউ ডক্টর রহমান, আই এম সরি। এই শহরে আমার বিরুদ্ধে অনেক উকিলই তো কেস লড়ে, আপনি তাদের কারো কাছে যান। বড় আশা নিয়ে এসেছিলাম। ওকে মির্জা সাহেব। দ্যাটস ওকে। ওকে মির্জা সাহেব। স্যার, কেসটা হাতে নিলেও পারতেন, ভালো টাকা পাওয়া যেত, সময়ও হাতে আছে। সবই আছে, বাট আই এম নট ইন্টারেস্টেড। ডাক্তার রহমানের স্ত্রী ডাক্তার ছবি তার রোগীকে ওষুধের নামে বিষ খাইয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার হয়েছে। নির্দোষ প্রমাণ করার মতো কোনো কিছুই তার হাতে নেই। কোনো উকিল এই মামলায় জিততে পারবে না। তুমি তো জানো মুসা, কোনো মামলায় হেরে যাবার না আমার ইচ্ছে আছে, না অভ্যাস। আন্ডারস্ট্যান্ড? রুবি। দুলা ভাই, কোনো ব্যবস্থা হলো? না রে, কোন অভিজ্ঞ উকিল এই মামলা লড়তে রাজি নয়। তাহলে নবীন কোন উকিলের পক্ষে এই মামলা জেতাও সম্ভব না। আই এম সরি, অ্যাডভোকেট রাজু মিথ্যে মামলা লড়ে না। মিস্টার রাজু, আমার বোন সম্পূর্ণ নির্দোষ, এ কথা আমি বিশ্বাসের সাথে বলতে পারি। আমিও বিশ্বাস করছি আপনার কথা, কিন্তু এই কথা আদালত বিশ্বাস করবে না। এই মামলা জিতবার কোনো উপায় নেই। মিস্টার রাজু, যখন জিতবার কোনো উপায় নেই তখন আর সত্যের জন্য অযথা কেন লড়াই করবেন, এই তো বোঝাতে চাইছেন আপনি? মিস রুবি, আপনি আমার কথা বুঝবার চেষ্টা করুন। অ্যাডভোকেট রাজু, আমি আপনার কথা যেমন বুঝেছি আপনাকেও ঠিক ভালোভাবেই বুঝেছি। একজন নিরপরাধী, জেল হোক, ফাঁস হোক, যাকের হোক, কিন্তু আপনি আপনার প্র্যাকটিস ক্যারিয়ারে একটি পরাজয়ের দাগও লাগাতে রাজি নন। কেননা আপনি আইন ব্যবসায়ী, কিন্তু আপনি আইনের ব্যবসা করেন শুধুই নিজের জন্য, নাম যশ খ্যাতির জন্য, বিজয় রেকর্ড করার জন্য। মানুষের জীবন বাঁচানো, মানুষ হত্যা করা নয়। না না, আমার আপু হত্যাকারী নয়, আমার আপু নির্দোষ। আছে কোনো সাক্ষী? আছে কোনো প্রমাণ? থাকলে দেখান, আমাকে দেখান আপনি। সাক্ষী প্রমাণ নেই বলে কি কেউ নির্দোষ হতে পারে না? সাক্ষী প্রমাণ নেই বলে কি কেউ নির্দোষ হতে পারে না? অনেক নাম শুনেছিলাম আপনার, বুক ভরা আশা নিয়ে এসেছিলাম, কিন্তু যাবার সময় এটুকু বলা যায় আপনার সঙ্গে কথা বলে কেউ খুশি হয়েছে এ কথা কেবল একজন মিথ্যেবাদী বলতে পারবে। গুড বাই অ্যাডভোকেট রাজু। আমি আপনার উকিল অ্যাডভোকেট রাজু। আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি রোগীকে ওষুধের পরিবর্তে বিষ খাইয়েছেন, কিন্তু আমার বিশ্বাস আপনি বিষ খাওয়াননি। আচ্ছা, কি হয়েছিল ওই দিন, ঘটনাটা খুলে বলুন তো। ওই দিন আমার স্বামী একটা মেডিকেল বোর্ড মিটিং করার জন্য পাবনা গিয়েছিলেন। বাসায় আমি একা ছিলাম।
হ্যালো, ডাক্তার ছবি বলছি। ডক্টর, 10 নম্বর কেবিনে পুলিশ পাহারায় যে রোগীটি রয়েছে তার অবস্থা খুব খারাপ, প্রেশার ভীষণ হাই। ন্যাচারাল 500 10 ফোঁটা খাইয়ে দাও। ওই ওষুধটা তো আমাদের স্টকে নেই। আমার কাছে আছে, আমি নিয়ে আসছি। ডক্টর মামুন কোথায়? এখনো আসেননি। ঠিক আছে, আমি দেখছি। এক্ষুনি ঠিক হয়ে যাবে। সিস্টার, আপনি আধা ঘন্টা পর প্রেশারটা চেক করবেন। আমি চেম্বারে আছি। ওকে? রোগী তো কলাপস করলো। আমি যা যা বললাম সব সত্যি। ওষুধের পেটেন্টে বিষ কেমন করে এলো আমি কিছু জানি না। ডক্টর ছবি, আপনাকে নির্দোষ প্রমাণ করতে পারবো কিনা জানি না, কিন্তু আমার চেষ্টা কোনো ত্রুটি থাকবে না। আমি আবারও আসবো। চলে। চোখে দেখেন না? আপনি? মাঝে মাঝে মানুষ চোখ থাকতেও অন্ধ হয়, সত্য মিথ্যা কিছু দেখতে পারে না। সরি। বিধান সাহেব, নাসির মির্জা যে কেস হাতে নেয় না সেই কেসের ভাগ্য কি হবে হাকিমও তা আগাম বুঝে ফেলে। এই মামলা থেকে ডাক্তার ছবির রেহাই নেই। কিন্তু মির্জা সাহেব, কোন ক্রমে যদি ডক্টর ছবি রেহাই পায় তাহলে ইনুস মোল্লার হত্যার অভিযোগে প্রথম সন্দেহের তালিকায় পড়বে আমার ছেলে। সে তো পরের ব্যাপার, তার আগে বেয়ারা মামলায় নবীন উকিলদের ঘাম তো ঝরতে দিন। দেখো বাবা রাজা, তোমার বাবা আমার পুরনো বন্ধু, সেই হিসেবে তুমি আমার ছেলের মতো, উকিল হিসেবে নয়। ডাক্তার ছবির ওষুধের শিশিতে বিষটা এলো কেমন করে? আঙ্কেল, ওষুধের শিশি আমি বদলে দিয়েছি। ইউনুস মোল্লা আমাদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল। পুলিশ ওর জবানবন্দির জন্য অপেক্ষা করছিল। সেদিন আমি হাসপাতালে ড্রাইভার বেশে উপস্থিত ছিলাম। কি ব্যাপার ড্রাইভার সাহেব, কি হয়েছে? চাকা পাংচার ম্যাডাম। ভাতিজা, তুমি তো উকিলি প্যাস মেরেই কাজটা করেছো। নিশ্চিন্ত থাকো, ডাক্তার ছবিকে নিরপরাধ প্রমাণ করার মতো উকিল এই মুহূর্তে আমি ছাড়া নেই। না, ডক্টর রহমান, পোস্টমর্টম রিপোর্ট মোতাবেক যতটা বিষ এই ওষুধের মধ্যে পাওয়া গেছে ততটা বিষ একজন সুস্থ মানুষ খেয়ে কতক্ষণ বাঁচবে? 5 মিনিট, ঊর্ধ্বে 7 মিনিট। 10 থেকে 15 মিনিট বাঁচতে পারে না? চান্স খুব কম, খুব কম। বিষটা পটাশিয়াম সায়ানাইডের মতোই স্ট্রং। পাকস্থলী থেকে রক্তে বিষ পৌঁছাতে যা সময় তাই। পাকস্থলী থেকে রক্তে বিষ মিশতে এক্সাক্ট কতটা সময় লাগে? সেটা পাকস্থলীর ফাংশনিং এর উপর নির্ভর করে। হ্যাঁ, যদি বিষ খাওয়া লোকের পাকস্থলীতে কোনো শক্ত আঁশযুক্ত খাওয়া থাকে সেক্ষেত্রে রক্তে বিষ মিশতে 10-15-20 মিনিট লাগতে পারে। তবে মৃত্যু অবধারিত। শুনেছি অ্যাডভোকেট নাসির মির্জা এই কেস নিতে অস্বীকার করেছে। তার বিশ্বাস এই মামলা কেউ জিততে পারবে না। কিন্তু এই মামলা আমি জিতব। বিবাদী পক্ষের উকিল মিস্টার রাজু, আপনি আসামি পক্ষের সাক্ষ্য এবং যুক্তি উপস্থিত করতে পারেন। থ্যাংক ইউ ইওর অনার।
মিলট, একথা সত্যি যে মৃত ইউনুস মোল্লা পুলিশের খুবই প্রয়োজনীয় সাক্ষী হতে যাচ্ছিলেন। একথাও সত্যি যে ওই রাতে ডক্টর ছবি ইউনুস মোল্লার জন্য ওষুধ নিয়ে হাসপাতালে গিয়েছিলেন, এবং একথাও সত্যি যে সেই ওষুধ খেয়ে ইউনুস মোল্লা 1 মিনিটের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। কিন্তু এই থেকে নিশ্চিত প্রমাণ হয় না ডক্টর ছবি ইউনুস মোল্লার হত্যাকারী। লক্ষ্য করবেন ইওর অনার, প্রসিকিউশনের উপস্থিত করা প্রত্যেকটা যুক্তি, প্রত্যেকটা বাক্য এই ওষুধের শিশিকে কেন্দ্র করে গড়াচ্ছে। কথা একটাই, এই ডক্টর ছবি ওই ইউনুস মোল্লাকে এই শিশি থেকে যে ওষুধ খাইয়েছেন তা ওষুধ নয় অনার, বিষ। কিন্তু আমি বলছি অনার, একথা মিথ্যে, 100% মিথ্যে। আই অবজেক্ট ইওর অনার, এই শিশির সাথে সরকারি কেমিক্যাল এক্সপার্টদের রিপোর্ট রয়েছে। এতে স্পষ্ট উল্লেখ আছে যে এই শিশিতে শুধুই বিষ রয়েছে, বিষ। এতে ঔষধের কোনো চিহ্ন মাত্র নেই। এই কেমিক্যাল রিপোর্ট আমি পড়েছি অনার, এতে বলা হয়েছে এতে বিষ আছে, ওষুধ নেই। কিন্তু জীবন আর মৃত্যুর ফয়সালা করার আগে আমাদের কারো ভুলে যাওয়া উচিত নয়, এই কেমিক্যাল রিপোর্ট কোনো আসমানি কেতাবের বাণী নয়, যা ভুল হতে পারে না। আমি এই রিপোর্ট ভুল প্রমাণ করছি। এই ওষুধের শিশিতে 1 কণাও বিষ নেই, আছে শুধুই ঔষধ, যে ঔষধ কারো জান নিতে পারে না, কাউকে খুন করতে পারে না। এই শিশিতে যে বিষ নেই তার কোনো প্রমাণ, কোনো সাক্ষী আপনার কাছে আছে? জি আছে, সাক্ষী এবং প্রমাণ দুই আমি। Stop it, Mr. Raju. আপনি কি করছেন? ইওর অনার, এটা বিষ না ঔষধ, এর চেয়ে বড় প্রমাণ আর কি চান? থ্যাংক ইউ, মিস্টার আব্বাস, থ্যাংক ইউ। ইওর অনার, ইউনুস মোল্লার মৃত্যু অন্য কারণে হয়েছে, ওষুধ খেয়ে নয়, ওষুধ খেয়ে নয়। উপস্থাপন করা সমস্ত সাক্ষ্য, প্রমাণ, তথ্য, আলামত ইত্যাদির আলোকে আদালতের কাছে এই বিষয়ে স্পষ্ট হয়েছে যে ডাক্তার ছবি যে ইউনুস মোল্লার খুনি একথা নিশ্চিত নয়। প্রধান আলামত হিসেবে উপস্থিত করা কেমিক্যাল রিপোর্টও সঠিক নয় প্রমাণ হয়েছে। সুতরাং এই আদালত এই মামলা থেকে ডাক্তার ছবিকে সসম্মানে রেহাই দিচ্ছে। থ্যাংক ইউ মিস্টার রাজু। জীবনের ঝুঁকি নিয়ে তোমাকে বাঁচিয়েছে রাজু, কিন্তু রাজুকে বাঁচালেন স্বয়ং আল্লাহ। একটা মামলা জিতবার জন্য উনি এমন কেন করলেন? রাজুর বিশ্বাস ছিল ছবি নির্দোষ, এবং একজন নির্দোষীকে বাঁচাবার জন্য ও সত্যি সত্যি জানবাজি লাগিয়েছিল। অ্যাডভোকেট রাজু ভিন্ন ধাতুতে গড়া একজন মানুষ।
আঙ্কেল, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি শিশিতে বিষ ছিল। বাজে কথা বলো না, বিষ ছিল তো রাজু খেলো কেমন করে? আরে ভাই, বিষ থাক অথবা অমৃত, আমাদের তো সামনে বিপদ। কোনো বিপদ নাই মির্জা সাহেব, ইনুস মোল্লার মুখ বন্ধ। তোমরা তো তাই চেয়েছিলে। সো চ্যাপ্টার ইজ ক্লোজড। আঙ্কেল, প্রত্যেকটা দৈনিকে অ্যাডভোকেট রাজুর ছবি দিয়ে খবর লিখেছে। খবরের কাগজগুলোর স্ট্যান্ডার্ড দিন দিন নিচে নেমে যাচ্ছে। এমন কি বিজয়, এরকম কেস আমি কয়েক ডজন দিয়েছি, কয়েক ডজন। আমার টাকা আমার ছেলে নেবে, তোমার অসুবিধা কোথায়? শোনো, ছেলেকে দেবার মতো যথেষ্ট টাকা আমার আছে, কিন্তু দেবার মতো সময় আমার নেই। সো ডোন্ট ডিস্টার্ব মি। আঙ্কেল, আজকাল বান্টি কলেজ মাতিয়ে রেখেছে। হতেই হবে, দেখতে হবে তো ছেলেটা কার। আপনি অ্যাডভোকেট নাসির মির্জার ছেলেকে ডিস্টার্ব করেছেন। ওহো, আপনি মরলে তো আইনি সহায়তা পাবেন না। আই এম সরি, আমি তোমাকে চিনতে পারিনি। এই তো বলবেন স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলে দিলাম। যান 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 যান। কাজটা কি ভালো করলে বান্টি? জানি অন্যায় করেছি, কিন্তু ডার্লিং, বুদ্ধি খাটিয়ে গরম না হলে চরম শাস্তি পেতে হতো। উকিলের ছেলে তো আমি। কালপ্রিট মাথা। সব কাগজেই আপনার ছবি ছাপা হয়েছে। স্যার, নাসির মির্জা তো বলেছিল এই মামলা কেউ জিততেই পারবে না। স্যার, এখন ওর সামনে যাওয়া দরকার। হ্যাঁ রহিম, যাব। নাসির মির্জার সাথে কথাও বলবো। সেদিন সে সময় অবশ্যই আসবে। স্যার, ডক্টর রহমান আপনাকে দাওয়াত করেছেন। ওর বাসায় একটা পার্টি রেখেছেন। ইয়ে মানে মিস রুবি আপনাকে ফোন করেছিলেন। ওকে স্যার, আশ্চর্য মেয়ে এই রুবি। আপনি তো অচেতন ছিলেন। ইয়ে, ক্লিনিকে পুরো দুরাত আপনার বেডের কাছ থেকে সরেনি। বিউটিফুল। কিন্তু কণ্ঠ ছাড়া যান্ত্রিক সুরে কি কোনো প্রাণ আছে? ইয়েস, হয়ে যাক। হাতে আছে জাদু, কণ্ঠে নির্ঘাত মধু। হয়ে যাক। বিউটিফুল বিউটিফুল। এনিওয়ে, ছবি জিজ্ঞেস করো তো, উকিল সাহেব ফিসের ব্যাপারটা এড়িয়ে চলছেন কেন? তাই তো, ব্যাপার কি রাজু ভাই? আমাকে তুমি বলুন, নাম ধরে বলুন। বলবো, কিন্তু ফিস নিতে হবে। ফিস দিতে চান? তাহলে একটা জিনিস দিন। তোমাকে খুশি করার জন্য যদি আমাদের সব কিছু চলে যায়, তবুও আমরা খুশি। না না, এভাবে বলবেন না। সবকিছু হারিয়ে যাবার ব্যথা কাউকে খুশি করতে পারে না। আমাকে তো নয়। এই পিয়ানোটা দিন, ব্যাস। দিস ওল্ড পিয়ানো। এই পুরনো পিয়ানোতে এমন কি পেলেন রাজু সাহেব? বুকের পাঁজর যত পুরনোই হোক, প্রতিদিনের নিঃশ্বাস প্রশ্বাস হয় নতুন। এই পিয়ানোর পাঁজরেও এমন কিছু গীত সঙ্গীত লুকিয়ে আছে যা আজকের তাজা নিঃশ্বাস। বলুন, এই পিয়ানোটা আমাকে দেবেন? শুধু পিয়ানো কেন, এর নিচে জমিন সহ তুলে নিয়ে যাও। তবে এটা তোমার ফিস নয়, আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার, যা তুমি পৌঁছবার আগেই তোমার বাসায় পৌঁছে যাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মিস্টার রহমান, থ্যাংক ইউ। ভেরি ওয়েলকাম। কিছু বলবেন? বলবো। বলুন।
আবার আসবেন। থ্যাংক ইউ। ব্যাপারটা কি? বলো রবি। আরে আপনি কি করে বুঝলেন আমি রবি বলছি? যেভাবে কণ্ঠ শুনে মানুষ কারো চেহারা মনে করতে পারে, তেমনি খেয়াল করলে যে কোনো চুপচাপ মুখের ভাষাও পড়ে নেওয়া যায়, বুঝে নেওয়া যায় কোন বুকে কোন গানের সুর গুঞ্জন করছে। Am I right? আপনি ভিন্ন ধাতুতে গড়া মানুষ, একদম আলাদা। যদিও আপনি এবং আপনার আলাদা বৈশিষ্ট্য নিতান্তই আপনার, তবুও আপনাকে নিয়ে যে কেউ ভাবনায় পড়ে যায়। তুমি যে ভাবনায় পড়েছো সে তো বুঝতেই পারছি, কিন্তু আমাকে নিয়ে ভাববার মতো এমন আলাদা কিছুই আমার মাঝে নেই। সেই আলাদা জিনিসটি খুঁজে বের করার ভার যদি আমি নেই। নিতে পারো, কিন্তু সাবজেক্ট হিসেবে আমি একদম নিরস। এই নিরস বিষয়টাকে সরস করার দায়িত্ব আমি নিলাম, এবং আমার প্রথম পদক্ষেপ হলো আগামীকাল বিকেলে আমরা বন্ধুরা মিলে ফ্যান্টাসি কিংডমে আউটিং এ যাচ্ছি। আপনাকে কিন্তু আসতেই হবে, কোন অজুহাত নয়। আমি পথ চেয়ে থাকবো। সো গুড নাইট অ্যান্ড বাই। বাই। হ্যালো। হ্যালো বান্টি, তোমাকে খুঁজে পাই না কেন? তোমার সাথে আমার ভীষণ জরুরি কথা আছে। শোনো, আমি ভীষণ বিপদে আছি। ও শিট, তুমি তো জানো ডার্লিং, বান্টি নতুনত্বে বিশ্বাসী। রোজ রোজ একই কথা ভালো লাগে না। সময় অসময়ে ফোন করে ডিস্টার্ব করো না তো। হ্যাঁ, চোখে পড়বার মতো মেয়ে গুরু, অ্যাডভোকেট রাজুর ছোট বোন। আরে আশা, কেমন আছো তুমি? আরে আপনি আমার নাম জানেন? বিখ্যাত ভাইয়ের সুন্দরী বোন তুমি, তাজা ফুলের মতো। আর এই তাজা ফুলের জন্য একটি তাজা ফুল। থ্যাংক ইউ। আমাকে হয়তো তুমি ঠিক চেনো না, আমার নাম বান্টি মির্জা। আপনি খুব ভালো ডান্স করেন, আই লাইক ইট। থ্যাংক ইউ। এবং প্রশংসা করার জন্য আরেকটি লাল গোলাপ। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। অবশ্য প্রশংসা পাবার মতো নাচতে হলে যোগ্য পার্টনার চাই, যা আমার নেই। অবশ্য আমার এই অভাবটা তুমি পূরণ করতে পারো। আমি? না না, আমি নাচতে জানি না। ও কেমন আশা, শিখিয়ে নেবার দায়িত্বটা আমার। আমরা রোজ ক্যাফে হলে সন্ধ্যে 7টায় প্র্যাকটিস করি, এবং কাল থেকে তুমি আসছো। কিন্তু কোনো কিন্তু নয়, তোমার আমার সুন্দর পরিচয়ের জন্য আরো একটি সুন্দর লাল গোলাপ। অনেকগুলো তো দিয়েছেন। আরেকটি লাল গোলাপ তোমাকে পার্টনার হিসেবে পাওয়ার জন্য। থ্যাংক ইউ। না থাকলে মামলা জেতার মজা কোথায় বলেন? হারে মির্জা সাহেব, এর সাথে পরিচিত হন, অ্যাডভোকেট রাজু। হ্যালো স্যার। জি হ্যাঁ, অন্তত আমি তো কোনোদিনও ভুলবো না। তোমার ভিতর শ্রদ্ধা ভক্তি আছে, তাই এভাবে বলছো। আরে রাব্বানি সাহেব, আপনি তো চালই নিচ্ছেন না। আর কি চা দেবো মির্জা সাহেব? মনে হচ্ছে এবারও আপনি জিতে গেলেন। জি না রাব্বানি সাহেব, মির্জা সাহেবের অবস্থান শক্ত ঠিকই, কিন্তু তাকে হারানো যায়। আচ্ছা, তাহলে আপনি ট্রাই করে দেখুন। অনুমতি আছে? নিশ্চয়ই, বসো। নাও ভাই। মির্জা সাহেব, এই খেলায় তো আপনি হেরেই গেলেন। কোনো ব্যাপার না, এটাই শেষ খেলা নয়। অফকোর্স এটাই শেষ খেলা না মির্জা সাহেব। এতটা বেপরোয়া খেলবেন না। আফটার অল সময় বলেও একটা কথা আছে। গুড বাই ফ্রেন্ডস, গুড বাই। বাই। কে কেমন দেখলে? দারুণ। মির্জা, ভুলে যেও না এরা কম্পিউটার যুগের ছেলে। ইউ রাইট। আশা বলছিল তুমি টাইম মেনটেন করো। চলো চলো, বেরিয়ে পড়া যাক। হ্যাঁ চলুন। রাজু, এই ছবিটা কার? ছবি? কেন? আমি এনাকে কোথাও দেখেছি। দেখেছেন? কোথায়? ইয়েস, আমি এনার সাথে কথা বলেছি। কথা বলেছেন? কি বলছেন আপনি?
হ্যাঁ হ্যাঁ, ইনি। ইয়েস, মনে পড়েছে। গত বছর 1 মাসের জন্য আপনার মেন্টাল হাসপাতালে আমি যখন ট্রেনিং করছিলাম তখন এনাকে আমি দেখেছি। 16 বছর ধরে ওখানে আছে। নাম ঠিকানা কিছুই বলতে পারে না। সবসময় একটা কথা বলে, কি একটা মামলা চলছে, তার স্বামী নির্দোষ। হ্যাঁ ডাক্তার, এরকম একটা ঘটনা ঘটেছে। হ্যাঁ ঘটেছে। আর বারবার দুটো বাচ্চার কথা বলে, বাচ্চু, মুন্নি। হ্যাঁ ডাক্তার সাহেব, বাচ্চু আমি। তুমি? মা আমাকে বাচ্চু বলে ডাকতো, আর মনে হচ্ছে আশামণি। ডাক্তার সাহেব, মানসিক হাসপাতালে 16 বছর ধরে যে অভাগিনী পড়ে আছে সে আমার মা। আমার মা। তরফদার সাহেব পাঠিয়েছেন বুঝি? জি জি হ্যাঁ, তিনি আমাকে পাঠিয়েছেন। জিজ্ঞেস করতে বলেছেন এখানে আপনার কোনো কষ্ট হচ্ছে না তো? ওরা ঠিক মতো আপনার যত্ন নিচ্ছে তো? হ্যাঁ নিচ্ছে। এখানকার সবাই খুব ভালো মানুষ। চলো ভাইয়া, চলো। মা, মা গো, আমার মা, আমার মায়ের পাগলা গারদে 16 বছর আমি জানতাম না আমার মা বেঁচে আছে। আইনের মহান সেবক, সম্মানিত নাগরিক বৃন্দ, মির্জা সাহেব খুব বড় মনের মানুষ। তিনি অপরাধী এবং নিরপরাধীর মধ্যে কোনো পার্থক্য দেখেন না। এই মাতালটাকে বাইরে নিয়ে যাও। একটা কথা মনে রেখো মির্জা, 80 পরিবারের খুন একদিন হিসাবের খাতা নিয়ে তোমার সামনে এসে দাঁড়াবে। আইনের ছুরিতে খুন করেছো তুমি, খুন। এই খুনের দায় তোমাকে বহন করতে হবে মির্জা। আচ্ছা, আজকাল বান্টির গলাও চিনতে পারছো না? কি ব্যাপার আশা? কলেজেও আসছো না, প্র্যাকটিসেও আসছো না, কারণটা কি? সরি বান্টি, কদিন হলো আমার মানসিক অবস্থা একদম ভালো নেই। তোমাকে না দেখে মানসিক অবস্থা আমারও খারাপ হয়ে যাচ্ছে। সে কি তুমি বোঝো না আশা? কি যে বলো বান্টি, আই ফিল ইউ অল টাইম। বান্টি, আমি তোমাকে পরে ফোন করব, এখন রাখছি। আসুন, ভেতরে আসুন। এত বড় বাড়ি আপনার? খুব সুন্দর। এটা নিজের বাড়ি মনে করবেন। আমার বাড়ি? না না, আমার বাড়ি এত বড় হবে কি করে? আমার বাড়ি খুব ছোট। উকিল সাহেব, আপনি আমাকে আমার বাড়ি পৌঁছে দেবেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেব। আপনাকে ঠিক আপনার বাড়িতে পৌঁছে দেব। আমার বাড়ি যাওয়া খুবই জরুরি। যদি কখনো আমার বাড়িতে যান, দেখবেন আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে, বাচ্চু আর মুন্নি। খুব সুন্দর। পোস্তায় আমি বিশাল একটা প্লট কিনেছি, কিন্তু বস্তিবাসীরা দখল ছাড়ছে না। এর সাথে রাজুর কি সম্পর্ক? রাজু বস্তিবাসীদের উকিল, দখল সত্ত্বের মামলা লড়ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মির্জা, বস্তির দখল তো ওদেরকে ছাড়তেই হচ্ছে। সেই সাথে অ্যাডভোকেট রাজু ওই বস্তির মাটিতে নাক ঘষে মির্জাকে বাপ ডেকে বিদায় নেবে। ইয়েস। হ্যালো স্মার্ট অ্যাডভোকেট, আমার লোকজন বস্তি ভেঙে তছনছ করার আগেই ইচ্ছে হলে আপনি কোর্টের অর্ডার দেখতে পারেন।
সরি বস্তির ভেড়া, পেট খারাপ গরুর লেজ ধরতে নেই, হাত নষ্ট হয়। আপনাদের জ্ঞানী উকিল কোর্টের উচ্ছেদ অর্ডার ঠেকানোর জন্য একটা স্টে অর্ডার করাতে পারতেন, কিন্তু এখন আর সময় নেই। কোর্ট 3 দিনের জন্য বন্ধ। আপনি একটা দামি কথা বলেছিলেন, খেলোয়াড় যখন ভালো পজিশনে থাকে তখন সে আত্মবিশ্বাসে এতটা অন্ধ থাকে যে সেটের কোথায় কোন কোনায় কোন ঘরটি খালি আছে তা সে দেখতেই পায় না, এবং সেখানেই সে মার খায়। ঠিক বলেছে কি মিস্টার রাজু? জি না মির্জা সাহেব, ঠিক বলেননি। দাবা খেলা আর গরিবের জীবনের খেলা এক নয়। দাবা অলস ধনাঢ্য ব্যক্তিরা খেলে বুদ্ধির জোরে, আর গরিবকে প্রতিদিন প্রতি মুহূর্তে খেলে বেড়ায় তার পেটের ক্ষুধা। কাজেই গরিবের বুকের উপর পা রাখার চেষ্টা করবেন না মির্জা সাহেব, ধ্বংস হয়ে যাবেন। কারণ গরিবের পেটের ক্ষুধার আগুন দাবানল সৃষ্টি করে, সব পুড়ে ছাই হয়ে যায়। আপনার মতো একজন মির্জাকে জ্বালাবার জন্য এক গরিবের বুকের জ্বালাই যথেষ্ট। এর নাম মনু, বস্তির ছেলে। আপনি মির্জা উড়ে যাবেন, উড়ে যাবেন। মনু, ওই যে ওনাকে দেখছো, ওর নাম জনাব অ্যাডভোকেট নাসির মির্জা। যাও বেটা, এই কাগজটা ওর হাতে দিয়ে ওর ইজ্জতের ফাঁসি দিয়ে এসো। যাও যাও, কোনো ভয় নেই, যাও বেটা, শাবাশ, যাও যাও, শাবাশ, যাও যাও। কি ওটা? স্টে অর্ডার, যেটার বলে মির্জা সাহেবের কাগজটা এতিম হয়ে গেছে। মির্জা সাহেব, খ্যাপা সারের লেজ ধরতে নেই, লাথি খেতে হয়। গরিবের দুশ্মন তো। মির্জা সাহেব, আপনার সাথে প্রথম পরিচয়ে আমি আপনাকে আরো একটা কথা বলেছিলাম, ভুলে গেছেন? এতটা বেপরোয়া খেলবেন না। আপনার সময় বলে একটা কথা আছে। চলো। আশা ফিরেছে? না, ফিরতে দেরি হইব কইছে। অনেক দেরি, ভাইয়া চিন্তা করবে। জাস্ট 2টো কোল্ড ড্রিঙ্কস। বাস। ওয়েটার। ইয়েস স্যার। 2টো কোল্ড ড্রিঙ্কস। ওকে, চলো। এখানে বসো। তুমি এখানে? হ্যাঁ, আমি রিয়া। এটা আমার রিজার্ভ টেবিল, জানো? জানি, এক সময় তুমি আমার নামেও টেবিল রিজার্ভ করতে। শাট আপ! কি চাও? চাই আশার চোখ খুলে দিতে, যাতে ওকে তুমি আমার মতো বরবাদ করতে না পারো। রিয়া! আশা, তুমি জানো না, ভালোবাসার কথা বলে ও আমাকে এই গ্লাসে কাম অন, শাট আপ! আশা, আশা শোনো প্লিজ। আশা, আশা প্লিজ। কোথায় যাচ্ছ আশা? কোথায়? পাগল হয়ে দরকার নেই। বাহ, চমৎকার। আমার তো ঠিকই পাগল করেছো। আশা, তুমি ওই লোভী মেয়েটার কথা বিশ্বাস করো না। আশা প্লিজ, প্লিজ আশা, আমি তোমাকে ভালোবাসি। ভালো তো আমিও বাসি বান্টি, কিন্তু নিজেকেই নিজে আর বিশ্বাস করতে পারছি না। প্লিজ প্লিজ আমাকে বাসায় পৌঁছাও। না, বাসায় না। তোমার বিশ্বাস ফিরিয়ে আনার জন্য তোমাকে আমার বাবার সামনে নিয়ে যাব। চলো, এসো। কি বলছিলে বান্টি? তুমি ওকে ভালোবাসো? ইয়েস ড্যাড, আমরা বিয়ে করতে চাই। আশা, সালাম করো। গড ব্লেস ইউ। তাহলে বিয়ে করতে চাই? ইয়েস ড্যাড। গুড, ভেরি গুড। একা খেলছো? ভালো। মিস্টার রাজু,
জীবনে বহু নোংরা খেলোয়াড় আমি দেখেছি, কিন্তু তোমার মতো তো নোংরা কাউকে দেখিনি। নাসির মির্জা, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে? রিল্যাক্স মিস্টার রাজু, আই নো থার্ড ক্লাস কোন প্লেয়ার প্রথম শ্রেণীর খেলা উপহার দিতে পারে না। নিজে ক্লান্ত হয়ে শেষ পর্যন্ত তুমি জানো বান্টি আমার একমাত্র ছেলে, ছোট বোনকে লেলিয়ে দিয়ে তাকে প্রেমের জালে ফাঁসিয়ে তুমি কেমন খেলা খেলতে চাও? মোমের পুতুল যত সুন্দরী হোক, আগুনের কাছে গেলে নষ্ট হয়ে যায়, গলে যায়। তুমি বোঝো এবং ভালো বোঝো। অবশ্য খেলা এখনো তোমার পক্ষে, খেলো। বল ইজ ইন ইয়োর কোর্ট। বেস্ট অফ লাক। হ্যাঁ ভাইয়া, ঠিকই শুনেছো তুমি, আমি ভালোবাসি বান্টিকে। না না না। কেন ভাইয়া, কি দোষ বান্টি? বান্টি একটা বদমাস, গুন্ডা, একটা বখারে ছেলে। না না, আমি বিশ্বাস করি না, তুমি মিথ্যে বলছো। আশা, রাজু, মা, মা গো, কেঁদো না মা, কেঁদো না। আমরা মা পেয়েছি, তুমি তোমার ছেলে মেয়েদেরকে পেয়েছো, ব্যাস। মা, আমরা নতুন দুনিয়া পেয়েছি মা। আমার মানে কত বড় হয়েছে, না জানি কত কষ্টে এতগুলো বছর পার করেছিস বাবা। আমি অবাক দিনে তোদের জন্য কিছু করতে পারিনি। মা গো, ও কথা বলো না মা, ও কথা বলো না। তোমার দোয়া, তোমার মমতার ছায়া হয়ে সারাক্ষণ আমাদের পাশে থেকেছে মা। মা, কতকাল শুনিনি এই মায়া ভরা ডাক। বল, আরেকবার বল, আরেকবার বল। মা, মা গো, মা। আমার সোনা, আমার মানিক। আশা, আমার আশা কোথায়? মা, আশার কথা তো খেয়ালই নেই, আমি একাই সব আদর নিচ্ছি মা। আশা রবিদের বাসা রয়েছে। মা, তুমি আরাম করো, আমি এক্ষুনি ওকে নিয়ে আসছি। কত খুশি হবে আমাদের আশা। হ্যালো, আপনি কার সাথে কথা বলতে চান? আশা, আমি বান্টি বলছি। তুমি কি করে জানলে যে আমি এখানে আছি? কাউকে ভালোবাসলে আত্মা তার পিছে পিছে ঘুরে বেড়ায়। আমার আত্মায় বলে দিচ্ছে তুমি কোথায় আছো। আমি তোমাকে ভালোবাসি আশা। আমিও তোমাকে ভালোবাসি। তাহলে আমাদের জন্য মিলনের পথ একটাই খোলা আছে। চলো দূরে কোথাও পালিয়ে যাই, বিয়ে করি। পালিয়ে গিয়ে বিয়ে করবো? শোনো, আজ রাত 9টায় তুমি তৈরি থেকো, আমি তোমাকে নিতে আসবো ঠিক 9টায়। আশা, আমাকে তোমার শত্রু ভেবো না, আমার কথা বিশ্বাস করো। ওইকে নষ্ট করেছে, ওই কালসাপে তোমাকে দংশন করবে। মিথ্যে বলছো তুমি, বান্টি আমার নয়। তোমার চেয়ে বান্টিকে আমি অনেক বেশি চিনি। এই দেখো। বজ্জাত মেয়ে, আরে বিচ। আশা, তুমি যে ভুল করো না, ও তোমাকে শেষ করে দেবে। যাবো না আমি, রিয়াতে বলেছে আমি যাবো না, তুমি যাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো প্লিজ, আচ্ছা আমার কথা শোনো প্লিজ। আচ্ছা তুই ভেতরে যা, আমি গাড়ি গ্যারেজ করে আসছি। দুলাভাই, দুলাভাই।
কি হয়েছে? ওই দেখুন। তুমি সেই রাজু? হ্যাঁ চাচা, একদিন আপনি আমাদের জন্য নাসির মির্জার সাথে লড়েছেন, এখন আমি আপনার জন্য মির্জার সাথে লড়ব। অসম্ভব, নাসির মির্জা হেরে যাবার প্রশ্নই আসে না। কিন্তু ড্যাড, ওটা আমাকে দুজন দেখেছে। দেখে চোখ জুড়িয়েছে। তুমি নাসির মির্জার ছেলে, কোন কলিমউদ্দিন সলিমউদ্দিনের ছেলে নাও। জাস্ট রিল্যাক্স মাই সান, ওকে? মির্জা সাহেব, ইন্সপেক্টর মাসুদ, বান্টি আমার ছেলে, খেয়াল রাখবেন। নিশ্চিন্ত থাকুন, আমরা একে অপরের খেয়াল রাখবো। ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন? দুনিয়া ভাবেই চলে। কে ভাই আপনি? গুড ইভিনিং মির্জা সাহেব। কি মনে করে? মামলাটা আমি লড়ছি। তোমার উৎসাহ উদ্দীপনা দেখে আমার করুণা হয় মিস্টার রাজু। সব কিছু মনে আছে, মনে আছে ফাঁসির শাস্তি শোনার পর এক নিরপরাধীর বিচলিত চেহারা, শুনশান অন্ধকার ঘরে তার স্ত্রীর আকুতি। কার কথা বলছো তুমি? বলছি একজন মহান সঙ্গীত শিল্পী রশিদউদ্দিনের কথা, যে তোমার নিষ্ঠুর কূট কৌশলের বলি হয়ে ফাঁসির মঞ্চে জীবন দিয়েছে। বলছি একজন বিধবার কথা, যে 16 বছর পর্যন্ত এক পাগলা গারদে জীবন্ত লাশ হয়ে বেঁচে আছে। আমি তাদের কথা বলছি মির্জা সাহেব, আমি তাদের কথা বলছি। তুমি তাদের কেমন করেছেন? আমি তাদের সন্তান বলে। জীবন এক অদ্ভুত চক্রের নাম মির্জা সাহেব, এক চলন্ত দাবা। সব ঠিক আছে, শুধু চাল উল্টে গেছে, জাস্ট আপসাইড ডাউন। আর কিছু বলার আছে তোমার? আপনাকে একটা উপদেশ দেয় মির্জা সাহেব, ফ্রি অফ কস্ট, একদম বিনা পয়সায়। ছেলেকে অপরাধ স্বীকার করতে বলুন, কেননা ফাঁসি তার হবেই। আপনি অন্তত আমার কাছে একটা মামলায় হেরে যাবার অপমান থেকে রক্ষা পাবেন। গুড বাই মিস্টার মির্জা, গুড বাই। মিলর্ড, এই মামলার ঘটনা শুরু হয়েছে সাধারণ ঘরের নিরীহ এক মেয়ে রিয়া তরফদারের নৃশংস খুনের মধ্য দিয়ে। রিয়া মারা গেছে, রয়ে গেছে তার দীর্ঘশ্বাস। রিয়ার বাবা বৃদ্ধ কলিম তরফদার এক সময়ে আদালতে দাঁড়িয়ে নিরপরাধীদের পক্ষে ইনসাফের জন্য যুদ্ধ করেছে। তিনি বয় বৃদ্ধ, ক্লান্ত। আজ তিনি নিজের জন্য ইনসাফ চান। মিলর্ড, খুনের ঘটনা বরাবরই নিষ্ঠুর হয়, কিন্তু অনেক নিষ্ঠুরতাকে হার মানিয়ে রিয়া তরফদারকে খুন করেছে বান্টি মির্জা। সরকারি উকিল তার উদ্যমী কাব্যিক ভাষায় আমার মক্কেল বান্টি মির্জার উপর যে খুনের অপবাদ চাপিয়ে দিচ্ছেন, তার কোনো বাস্তব ভিত্তি নেই। ইওর অনার, আমার প্রথম সাক্ষী মিস আশা। আশা, এই যে ছবিটা দেখছো, ছবিটা রিয়া তরফদারের। একে তুমি চিনতে? প্রথমে চিনতাম না, কিন্তু আমাদের দুবার সাক্ষাৎ হয়েছে। শেষবার রিয়ার সাথে তোমার কখন এবং কোথায় দেখা হয়? যে মহিপুরে ওর সাথে ভেগে যাবার জন্য তৈরি হয়েছিলাম 10ই ডিসেম্বর রাত 9টায়। বান্টি যখন ডাক্তার রহমানের বাড়ি থেকে আমাকে নিয়ে যাবার জন্য আসে, তার 1 মিনিট আগে রিয়া আমার মুখোমুখি হয়।
রিয়া আমাকে আবারও বোঝায় যে আমি ভুল করছি। রিয়ার হাতে বান্টি লেখা অনেকগুলো চিঠি ছিল। ও চিঠিগুলো আমাকে দেখাতে চেয়েছিল, কিন্তু হঠাৎ বান্টি এসে পড়লো এবং থাবা মেরে রিয়ার হাত থেকে চিঠিগুলো নিয়ে নিজের কোটের পকেটে রাখলো। ইওর অনার, আমি মিস আশাকে জিজ্ঞাসাবাদ করতে চাই। পারমিটেড। থ্যাংক ইউ ইওর অনার। কোনো ভয় নেই, কোনো ভয় নেই। শোনো মা আশা, আমি তোমার কাছে খুবই সহজ সরল কয়েকটা প্রশ্ন করব, আর তুমিও সহজ সরল ভাবে তার উত্তর দেবে, ঠিক আছে? মা আশা, তোমার বাবা বেঁচে আছেন? জি, আমার মা আছেন। বাবা মরে গেছেন। আচ্ছা মা, তুমি কি বলতে পারো তোমার বাবা কখন, কোথায়, কিভাবে মারা গেছেন? অবজেকশন মিলর্ড, এই মামলার সাথে এই প্রশ্নের কোনো সম্পর্ক নেই। সম্পর্ক আছে ইওর অনার, গভীর সম্পর্ক আছে, কারণ এই মামলার সাথে জড়িয়ে আছে একজনের জীবন মরণের প্রশ্ন। সুতরাং প্রশ্ন করার অনুমতি আমাকে দেয়া হোক ইওর অনার। আপনি প্রশ্ন করতে পারেন। থ্যাংক ইউ ইওর অনার। হ্যাঁ মিস আশা, তুমি বলতে যাচ্ছিলে কোথায়, কিভাবে তোমার বাবা মারা গেছেন। না 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 না, কোনো দিকে দেখার দরকার নেই, তুমি তো জানো আমাকে। বলো, হ্যাঁ বলো, বলো কিভাবে মারা গেছেন তোমার বাবা। জি, বাবাকে ফাঁসি দেওয়া হয়েছিল। জানতে পারলে বান্তি সেই উকিলের ছেলে, তখনই সিদ্ধান্ত নিলে বাপের মৃত্যুর বদলা সেই উকিলের ছেলেকে ফাঁসিয়েই নেবে, এবং সেই উদ্দেশ্যে তুমি মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য কান ঘুরে দিয়েছ। ভাইয়া, অবজেকশন মিলর্ড, আসামি পক্ষের উকিল তার মক্কেলের খুনি হাত পরিষ্কার করতে চাইছেন, কিন্তু উকিল সাহেব জেরার আবেগে ভুলে গেছেন যে আসামি বান্টি মির্জার পাপের সাক্ষী আরো দুজন আছে। দুজন। আমার দ্বিতীয় সাক্ষী মিস রুবি। হ্যাঁ হ্যাঁ ইওর অনার, এই সে খুনি। মিস রুবি, পুলিশের রিপোর্ট মোতাবেক আপনি যে বর্ণনা দিয়েছেন তাতে দেখা যায় আপনি খুনিকে দেখেছেন আপনার বাসার গেটের পাশে দাঁড়িয়ে, রাইট? জি। যেখানে রিয়ার লাশ পড়েছিল সেখান থেকে গেটের দূরত্ব অন্তত 22 গজ হবে। জি। মেঘলা রাত, আলোয়াধারী পরিবেশ, অথচ 22 গজ দূর থেকে দাঁড়িয়ে আপনি খুনিকে দেখলেন এবং চিনলেন। হ্যাঁ, আমি ঠিক চিনেছি, এই সেই খুনি। আচ্ছা বলুন তো, ওই সময় খুনির গায়ে কি পোশাক পরা ছিল? কোট আর প্যান্ট। শুধু কোট না শুধু প্যান্ট? কোট প্যান্ট দুই। কোট প্যান্ট দুই? হ্যাঁ হ্যাঁ, দুই। মিস রুবি, জানতে পারি কি ওই রাতে ওই সময় আপনার ভগ্নিপতি সহ কোথায় গিয়েছিলেন এবং কেন গিয়েছিলেন? ওই রাতে ক্লিনিক থেকে ধানমন্ডি ডাক্তার মতিনের চেম্বারে গিয়েছিলাম আমার চোখ দেখাতে। রাইট। ডক্টর মতিনের প্রেসক্রিপশন মোতাবেক আপনার চোখ যথেষ্টই দুর্বল, সম্ভবত এটাই সেই প্রেসক্রিপশন। দেখুন। হ্যাঁ, এটাই। মিস রুবি, এত দুর্বল চোখ নিয়ে এত দূর থেকে ঝড়ের রাতে আপনি খুনিকে দেখলেন এবং চিনলেন, এটাও কি সম্ভব? হ্যাঁ হ্যাঁ, সত্যি, আমি ওকে দেখেছি। থ্যাংক ইউ মিস রুবি, থ্যাংক ইউ। আপনার উত্তরই আমার প্রশ্ন ছিল। দ্যাটস অল ইওর অনার। ইওর অনার, আমি মানলাম মিস রুবির চোখ কিছুটা দুর্বল, কিন্তু আমার তো মনে হচ্ছে প্রতিপক্ষ উকিল সাহেবের চোখ তার চেয়ে বেশি দুর্বল। তা না হলে উনি প্রেসক্রিপশন ঠিক মতো পড়তে পারতেন এবং দেখতেন। মিস রুবির দূরে দেখতে কোনো অসুবিধা নেই, কাছে দেখতে একটু অসুবিধা। ও শিট! মিলর্ড, প্রতিপক্ষের উকিল বহু কূট কৌশল নিয়ে সাক্ষীদের জেরা করেছেন, কিন্তু ব্যর্থ চেষ্টা। কারণ আমার হাতে এমন একজন সাক্ষী আছে যে 22 গজ নয় 22 ইঞ্চি কাছে থেকে খুনিকে দেখেছে এবং তার কাছ থেকে দেখতে কোনো প্রবলেম নেই। উনি ডক্টর রহমান। ইয়েস ইওর অনার, এই সেই ছেলে। খুন করে পালিয়ে যাওয়ার সময় ওকে আমি জাপটে ধরেছিলাম, কিন্তু রাখতে পারিনি। ডাক্তার রহমান, খুনি তো আপনার হাত ছাড়া হয়েই গেল, তারপর আপনি কি করলেন? যেখানে লাশ পড়েছিল ওখানে গেলাম। তার মানে পুলিশ আসা পর্যন্ত আপনি লাশের পাশেই ছিলেন, লাশটাকে ছুঁয়ে পর্যন্ত দেখেননি? ডাক্তাররা কিন্তু ভিকটিমের নার্ভ দেখে কনফার্ম হয়। উকিল সাহেব,
পুলিশি ঝামেলার ভয় ডাক্তারও করে। হাত লাগিয়ে ফাঁসবো নাকি? ফেসে তো আপনি গেছেন, মনে করে দেখুন আপনি কি করেছেন। কি করেছি? হ্যাঁ, লাস্ট আমি আমার কোট দিয়ে ঢেকে দিয়েছি। তার মানে কোট আনার জন্য আপনি বাড়ির ভিতরে গিয়েছিলেন? না, কোট আমার গায়েই ছিল। আচ্ছা আচ্ছা, তাহলে ওই রাতে আপনি কোট পরেছিলেন? জি হ্যাঁ, পরেছিলাম। শুধু কোট পরেছিলেন না প্যান্ট কোট? উকিল সাহেব, আমি আপনার মতো কোট পরি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনি কোট পরেছিলেন প্যান্টের সাথে। ভাঙা রেকর্ডের মতো কি বলছেন আপনি? খালি কোট প্যান্ট কোট প্যান্ট, হোয়াট ইজ দিস? সরি টু বদার ইউ ডক্টর, আপনার শালিকা তার জবানবন্দিতে বলেছেন যখন খুনি ছিল তখন আপনি ওখানে ছিলেন না, আর আপনি যখন ওখানে এলেন তখন খুনি ভেগে গেছে। তার মানে ওই স্থানে আপনাকে এবং খুনিকে একত্রে আপনার শালিকা দেখেননি, ঠিক কিনা? ঠিক। আপনার শালিকা তার বর্ণনায় বলেছে খুনি ওই রাতে কোট পরেছিল। আপনি কোর্টে দাঁড়িয়ে কোট কোট করছেন কেন? এই কোট ভালো লাগছে না? ডক্টর, এটা নাট্য মঞ্চ নয়, এটা জজ কোর্ট। ঠিকই তো আছে। আমি কি বলেছি এটা টেনিস কোর্ট? অর্ডার অর্ডার। ডাক্তার রহমান, আসল কথাটা কি এবার বলবেন? আসল কথা মানে কি বলতে চাইছেন আপনি? বলতে চাইছি, ঘটনার দিন রাতে আপনার নিজের ক্লিনিকে আপনার স্ত্রী ডাক্তার ছবিকে চালাকি করে রেখে চোখের ডাক্তার দেখানোর জন্য আপনার শালিকা রুবিকে নিয়ে বেরিয়ে পড়েন এবং ডাক্তার মতিনের প্রেসক্রিপশন নিয়ে তড়িঘড়ি আপনি বাসায় পৌঁছেন। রুবিকে নামিয়ে গাড়ি গ্যারেজ করে আপনি সেখানে যান যেখানে রিয়া আগের থেকে দাঁড়িয়ে ছিল, কারণ রিয়ার সাথে আপনার অনৈতিক সম্পর্ক ছিল। নো, যার জন্য রিয়া আপনাকে মাঝে মধ্যেই ব্ল্যাকমেইল করত। ওই দিন রিয়া লাস্ট আলটিমেটাম দেয় যে বড় অঙ্কের টাকা না দিলে সে ঘটনা আপনার স্ত্রীর কাছে ফাঁস করে দেবে। নো, হোয়াট ননসেন্স। রিয়ার চিৎকার শুনতে পেয়ে রুবি আপনাকে ডাকে এবং আপনি অন্য দিক থেকে ঘুরে রুবির কাছে আসেন। ওহ নো, আবার খুনি ধরার বাহানায় দৌড়ে আরেক দিকে যান, আবার ফিরে আসেন, এসে বলেন খুনি ভেগেছে, কিন্তু আপনার কোটে রক্ত লেগেছিল রিয়ার রক্ত। সেটা ধামাচাপা দেওয়ার জন্য নিজের কোট খুলে রিয়ার লাশ ঢেকে দেন। হোয়াট দ্য হেল ইউ আর টকিং? রুবির চোখের দুর্বলতা, 22 গজের দূরত্ব, ছোড়ো রাত, এদিক সেদিক দৌড়াদৌড়ি, ক্লাইম্যাক্স, টেনশন, সবগুলোকে আপনি মুহূর্তের মধ্যে কাজে লাগান। ডাক্তার রহমান, কি বলতে চাইছেন আপনি? সত্যি সত্যি আমি রিয়াকে খুন করেছি? বলতে চাই না ডাক্তার রহমান, আমি তো প্রমাণ করতে যাচ্ছি যে রিয়ার তরফদারকে আপনি খুন করেছেন। What is this? This is that what you understood, and that is possible, ডাক্তার রহমান। রিয়ার তরফদারের খুন আপনার হাতে হওয়া অস্বাভাবিক নয় এবং হয়েছেও তাই। তাহলে বান্টি মির্জা যে সাদা জিপে ভাগছিল এবং গালিব রোডে তাকে ধরা যাবে, এ কথা পুলিশকে কেমন করে বলবে? এটা বড়ই সহজ ব্যাপার। গালিব রোডে বান্টি মির্জার বাড়ি, ওই রোড ধরেই তাকে আসা যাওয়া করতে হয় এবং বান্টি সচরাচর সাদা জিপি চালায়। ইওর অনার, আসল কথা হলো বান্টিকে যখন গ্রেফতার করা হয় তখন না তার গায়ে কোনো কোট ছিল, না ছিল রক্তের দাগ, না হাতে কোনো ছোড়া চাকু ছিল। এটাও বড়ই সহজ ব্যাপারে রনার। বান্টি গ্রেপ্তার হয়েছে রিয়া খুন হওয়ার আধা ঘন্টা পর। এই আধা ঘন্টা অনেক সময়। চাকু কোট যে কোনো স্থানে ফেলে দেওয়া যায়, রক্ত ধুয়ে পরিষ্কার করা যায়। হ্যাঁ যায়, কিন্তু 10ই ডিসেম্বর রাতে বান্টি মির্জা কোনো কোটই পরেনি। কিন্তু আমি সবাইকে একটা খুশির খবর শোনাতে চাই। বান্টি মির্জা ফেলে দেওয়া কোট আর চাকু উদ্ধার হয়েছে। বান্টি মির্জার পাপের সাক্ষী এখন আদালতে হাজির। মিলর্ড, এই সেই চাকু, যে চাকু রিয়া তরফদারের রক্ত পান করেছে। এই চাকুতে বান্টি মির্জা পাপি আঙুলের ছাপ আজও আছে। এই কোটে লেগে থাকা রিয়া রক্ত চিৎকার করে বলছে বান্টি মির্জা আমাকে খুন করেছে। রিয়ার আত্মা চিৎকার করে বলছে বিচার চাই, ইনসাফ চাই। এই কোট বান্টি মির্জার কোট। মিথ্যে কথা না, সত্যি কথা। এই কোট আমার না, এটাই তোমার কোট। এই রঙের কোট আমি পরিনি। তাহলে কোন রঙের কোট পরেছিলে তুমি?
বান্টির কোট সাদা। থ্যাংক ইউ মির্জা সাহেব, থ্যাংক ইউ। আপনার জবাবে আমার প্রশ্ন ছিল। ও শিট! মিলর্ড, একটু আগে মির্জা সাহেব বলছিলেন বান্টি সেদিন কোনো কোটই পরেনি, কিন্তু আমার সাক্ষী বলছে ওই রাতে বান্টি সাদা কোট পরেছিল, যা মির্জা সাহেব এই মুহূর্তে স্বীকার করেছেন। উনি আরো একটি সত্যি বলেছেন, এই কোট আর চাকু বান্টির নয়। ইওর অনার, বিচার সম্পন্ন করার জন্য ওই সাদা কোট আর চাকুর খোঁজ করা দরকার। এই জন্য আমি আদালতের কাছে 3 দিনের সময় প্রার্থনা করছি। সময় মঞ্জুর করা হলো, সেই সাথে আদালত আজকের মতো মুলতবি ঘোষণা করা হলো। সিগারেট চলবে? নো থ্যাংকস। জানো আমি তোমার উপরে এতটা সদয় কেন? এর দুটো কারণ আছে। তোমার বাবা মির্জা সাহেব একটা দামি কথা বলেছেন, আমরা একে অপরের খেয়াল রাখতে পারি, দুনিয়া এইভাবেই চলে। 2, ওই বেটা পুচকে উকিল রাজু, ওর সাথে আমার একটা পুরনো হিসাব আছে। শুনুন, আজ সন্ধ্যার আগে 50,000 টাকা ইনকাম করতে চান? কিভাবে? 1 ঘন্টার জন্য আমাকে বাইরে যেতে দেবেন, জাস্ট 1 ঘন্টার জন্য। ভয় নেই, টাকাটা আগেই পাবেন। এখন শালা রাজু আমার একটা পশমও বাঁকা করতে পারবে না। এত চিঠি, এসব চিঠি আমি রিয়াকে লিখেছিলাম। কোর্টের সাথে চিঠিগুলো পুড়িয়ে ছাই করে দিবি। কোনো চিন্তা করো না, চিঠি পুড়ে ছাই হবে, ছাই গলে হবে কালি, যে কালিতে লেখা হবে বান্টি নির্দোষ। চলুন জনাব, পুলিশ আপনাকে নেবার জন্য হাজির হয়েছে। চলো। নো নো নো, আপনার জন্য এই গাড়ি নয়, ওই গাড়ি। তোমার বাবাকে বোঝানো উচিত যে থানা পুলিশ বেআইনি খাবারে আড়ত নয়, পেছনে আইন, সামনে পুলিশ, হাতে তোমার পাপের দলিল। চলো রুস্তম, গুলি চালাও। কি বলছো তুমি? রিয়ার সব চিঠি রাজুর হাতে পড়েছে। সর্বনাশ! ওই চিঠির জন্যই বান্টির ফাঁসি হয়ে যাবে। কিছু করো মির্জা, কিছু করো। এত বড় উকিল তুমি, নিজের একমাত্র ছেলেকে যদি বাঁচাতে না পারো, কেউ তোমার কাছে আসবে না, ধুলোয় মিশে যাবে তুমি। দাঁতকে নিয়ে হাসবে লোকে। এখনো সময় আছে, কিছু করো। কিন্তু কি করব? রাজুর দুর্বলতা খুঁজে বের করো। তার সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে তার মা। ও রাজুর মা আমার কথা শুন। আহা, না শুনলে তারও ব্যবস্থা আছে, শোনো। তুমি
আমি আমি আপনার কাছে মাপ চাইতে এসেছি। মাপ? মাপ ছাড়া তোমাকে আর কি করতে পারবো আমি? অনেক কিছু করতে পারেন আপনি। আপনার ছেলে আমার একমাত্র ছেলেকে ফাঁসিতে ঝুলাতে পারে। দয়া করুন, দয়া করুন, ফাঁসি নয়, ফাঁসি নয়। শুধু ফাঁসি নয় সাহেব, ফাঁসি নয়, জীবন মরণের ফয়সলায় তো ক্ষমতাবান উকিল আজ নিজের ছেলের জীবনের জন্য ভিক্ষা চাইতে এসেছে। হ্যাঁ তাই, ভিক্ষা চাইতে এসেছি। জীবন ভিক্ষা তো তোমার মতো মানুষরা দেয় মির্জা, আমি তোমাকে কি ভিক্ষা দেব? নিরপরাধ জানা সত্ত্বেও যার স্বামীকে তুমি ফাঁসির দড়িতে ঝুলিয়েছো। আর বলবেন না বোন। খবরদার আমাকে বোন বলবে না। না না, যাবেন না প্লিজ, এ আমার জীবন মরণের প্রশ্ন। দয়া করুন, দয়া করুন আমাকে। দয়া করুন উকিল সাহেব, দয়া করুন, আমার দুটো অসহায় বাচ্চার দিকে তাকিয়ে দয়া করুন। মির্জা সাহেব, এই বিধবার অভিশাপ মনে আছে না? হ্যাঁ মনে আছে। অহংকারে মাথা নিচু হয় তো? হ্যাঁ হয়, হচ্ছে। তাহলে ওঠো, আমি আমার ছেলেকে বলবো তোমাকে ক্ষমা করে দিতে। হ্যাঁ হ্যাঁ, ক্ষমাই মহৎ। আপনি সত্যিই মহৎ। আপনি তো মানুষ না, ফেরেশতা। ফেরেশতা আমি নই মির্জা, আমি একজন নারী, একজন মা, আর তোমার ছেলেও কোনো এক মায়ের সন্তান। বলবেন না, বলবেন না ওই বদ্দার ছেলের কথা। ওই ছেলের জন্য ঘাটে ঘাটে আমার মাথা নত হচ্ছে। এই মামলায় যদি আমি হেরে যাই, ওর যদি ফাঁসি হয়, তাহলে লোকে আমাকে চিৎকারি দেবে আর বলবে নিজের ছেলেকেই যে বাঁচাতে পারে না, সে আমাদের মামলা লড়বে কি করে। আমার লম্বা আইন সেবার কেরিয়ার ধ্বংস হয়ে যাবে। ওই ছেলের পরও আমার নেই। ধ্বংস হয়ে যাক, হারামজাদা মরে যাক। মির্জা, তুমি নিজের ক্যারিয়ারের চিন্তা করছো, অথচ ছেলের জীবনে চিন্তা করছো না। তুমি কেমন পিতা? পিতার ঊর্ধ্বে আমি একজন নামি দামি উকিল। তোর মতো জানোয়ারকে মাফ করা পাপ। যা, তোর ক্যারিয়ারের ভাগ্য নির্ধারণ তুই নিজে করে গিয়ে যা। সেই এক থাপ্পড় দিয়েছিলি, স্বামী গেছে। আজ এক থাপ্পড় দিয়ে আমার নয়, নিজের ভাগ্য নিজে নির্ধারণ করলি। আদালতের কাজ শুরু করা হচ্ছে। মিলট, এই মামলায় নতুন নতুন কিছু প্যাচের জন্ম হয়েছে, যা আদালতের বাইরে সমাধান না করলে মামলা বিঘ্নিত হবে। এই জন্য আমি আদালতের কাছে 4 দিনের সময় প্রার্থনা করছি। আদালত 3 দিনের সময় মঞ্জুর করছে। and the court is adjourned. কি বলছো তুমি? মাকে তুলে নিয়ে গেছে? হ্যাঁ রবি, পড়ে দেখো। তোমার মা আমাদের কাছে জীবিত চাইলে রিয়ার সব চিঠি নিয়ে আজ রাত 10টায় মিথা প্লাজায় এসো। কেন মাকে আমাদের বাসায় রাখলে না? হ্যাঁ, এখন এসব ভেবে লাভ নেই। যা করার রাত 10টার মধ্যে করতে হবে, তাহলে আমি হেরে যাব, ওরা জিতে যাবে। দাদা, হ্যালো আঙ্কেল, রাজু তার মাকে নিয়ে গেছে। যাও ধরো ওদের, আমরা আসছি। মা তুমি বসো, আমি দেখছি।
মা তাড়াতাড়ি এসো। রাজু কোথায়? ওই যে সামনে। এই, ওর মা কোথায়?
মা। অর্ডার অর্ডার। আসামি বান্টি মির্জাকে রিয়া তরফদারের খুনের অভিযোগে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার হুকুম দিচ্ছে এবং সাফায়েত আলী মৃধা ও তার একমাত্র পুত্র রাজাকে হত্যার দায়ে এই আদালত নাসির মির্জাকেও ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার হুকুম দিচ্ছে।